চলে যাই ঘটনায় যাবার আগে আমাদেরকে একজন একটা ইমেল পাঠিয়েছেন, তিনি আজকে উপস্থিত হতে পারেননি। তার বাসা হচ্ছে আজমপুর কাঁচাবাজার উত্তরা। তিনি আজকে উপস্থিত হতে পারেন এখানে। তার নাম হচ্ছে ফারদিন আলম অপূর্ব, রাইট? আমি কি ভুল পড়ছি নাকি এটা অন্য কেউ হতে পারে? না, তার ঘটনাটা না, তার আগে আমি আরেকটা ঘটনা পড়ে নিচ্ছি। আচ্ছা, তিনি আমাদের কাছে বেশ কিছু জিনিস পাঠিয়েছেন। অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা এত কিছু বলি, আসলে ভূত জিনিসটা কি, পেতনির কথা বলে আবার অনেকে, পেতনি জিনিসটা কি। তো তিনি সবকিছু ডেফিনেশন পাঠিয়েছেন আর কি। তো আমি সেটা আপনাদের জানার জন্য বলছি। এটা ভয়ের কিছু না, বাট আপনাদের শুনলে হয়তো জানা হয়ে থাকলো আর কি, যেভাবে লোকমুখে এই কথাগুলো প্রচলিত আছে। যাই হোক, শুরুতে আমি বলি যে অনেকেই বলেন ভূত বা পেতনির কথা। তো ভূত বা পেতনিকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেটি হচ্ছে, ভূত হলো অশরীরী পুরুষ আত্মা, আর পেতনি হলো অশরীরী মেয়ে আত্মা। অপঘাত, আত্মহত্যা প্রভৃতি কারণে মৃত্যুর পর মানুষের অতৃপ্ত আত্মা ভূত পেতনি হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারে। এটি আচ্ছা, তারপরে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শাকচুন্নি। শাকচুন্নি হচ্ছে এটি একটি পেতনি। অল্প বয়সী বিবাহিত মেয়ে অপঘাতে মারা গেলে শাকচুন্নিতে পরিণত হয়। শুভ্র কাপড় পরিহিত শাকচুন্নি মূলত জলাভূমির ধারে গাছে বাস করে এবং সুন্দর তরুণ দেখলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে। কখনো কখনো সে তরুণকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে, কিন্তু সাবধান, শাকচুন্নিকে মাছ দেয়া মানে নিজের আত্মা তার হাতে সমর্পণ করা। ওই যে বলে না যে অনেক সময় এরকম থাকে যে ডেভিলের কাছে আপনি হচ্ছে আপনার আত্মা বিক্রি করতে পারেন। অ্যান্ড চোরা চুন্নি নামে আরো একটা কথা প্রচলিত আছে। কিন্তু সবই কিন্তু প্রচলিত মতবাদ, আমি বলছি না, সত্য মিথ্যের ব্যাপারটা একেবারে এখানে থাকছে না। দুষ্টু ভূত, এদেরকে বলা হয় চোরাচুন্নি, এবং বলা হয়ে থাকে যে কোনো চোর মারা গেলে চোরাচুন্নি হতে পারে। পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে, অনিষ্ট করে। বাড়িতে এদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য গঙ্গা জলের ব্যবস্থা আছে। মেছো ভূত, মাছ লোভী ভূত। বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন বাঁশ ঝাড়ে বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয়। এরপরে আছে পেঁচা পেঁচি। দেখতে পেঁচার মতো এবং জোড়া ভূত, একটি ছেলে অন্যটি মেয়ে। গভীর জঙ্গলে মানুষ প্রবেশ করলে এরা পিছু নেয় এবং সুযোগ বুঝে তাকে মেরে ফেলে। এছাড়াও হিন্দু বিশ্বাস মতে মামদভূত বলে আরেকটা শব্দ আছে, তারা মনে করেন যেটি মুসলমান আত্মা। এরপরে ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণের আত্মা। সাদা ধুতি পরিহিত অবস্থায় দেখা যায় এদের। এরা সাধারণত পবিত্র ভূত হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে যে কোনো ব্রাহ্মণ অপঘাতে মারা গেলে সে ব্রহ্মদৈত্য হয়। এছাড়াও পৈতাবিহীন অবস্থায় কোনো ব্রাহ্মণ মারা গেলেও ব্রহ্মদৈত্য হতে পারে। এছাড়া কারো প্রতি খুশি হয়ে এরা যদি আশীর্বাদ করে তার অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়, কিন্তু কারো প্রতি নাখোশ হলে তার সমূহ বিপদ। দেবদারু গাছ কিংবা বাড়ির খোলা চত্বরে এদের বাস। স্কন্ধ কাটা বা কন্ধ কাটা বা গলা কাটা, যেটা আমরা বলি আর কি, মাথাবিহীন ভূত। অত্যন্ত ভয়ঙ্কর এই ভূত মানুষের উপস্থিতি টের পেলে তাকে মেরে ফেলে। কোনো দুর্ঘটনায়, যেমন রেলে কারো মাথা কাটা গেলে সে স্কন্ধ কাটা হতে পারে। ভয়ঙ্কর হলেও মাথা না থাকার কারণে স্কন্ধ কাটাকে সহজে বিভ্রান্ত করা যায়। আরেকটা কথা প্রচলিত আছে, আলেয়া। আমরা কিন্তু এগুলো ঘটনা বলার সময় অনেকে এই ব্যাপারগুলো উল্লেখ করেন, কিন্তু আমরা বুঝি না। আলেয়া হচ্ছে জলাভূমির গ্যাসীয় ভূত। এরা জেলেদেরকে বিভ্রান্ত করে, জাল চুরি করে তাদের ডুবিয়ে মারে। কখনো কখনো অবশ্য এরা জেলেদেরকে সমূহ বিপদের ব্যাপারে সতর্ক করে থাকে। এছাড়াও আছে নিশি, খুব ভয়ঙ্কর ভূত। অন্যান্য ভূত সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে মানুষের নাম ধরে ডাকে। নিশির ডাকে সাড়া দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে, আর কখনো ফিরে না। কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য নিশি পুষে থাকে। কানা খোলা, গভীর নির্জন চরাচরে মানুষকে পেলে তার গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এই ভূত। মানুষটি তখন পথ হারিয়ে বারবার একই জায়গায় ফিরে আসে এবং একসময় ক্লান্ত হয়ে মারা যেতে পারে। এছাড়াও কাদরামা, অনেকটা নিশির মতোই এই ভূত গ্রামের পাশে জঙ্গলে বসে করুণ সুরে বিলাপ করে থাকে। কান্নার সুর কেউ শুনে সাহায্য করতে এগিয়ে গেলে তাকে ইনিয়ে বিনিয়ে গল্প বানিয়ে জঙ্গলের আরো গভীরে নিয়ে গিয়ে তারপরে মেরে ফেলে। ছোট বাচ্চারা এর কান্নায় বেশি আকৃষ্ট হয়। এরপরে তিনি লিখেছেন যে ভূত কোথায় থাকে, এই সমস্ত ব্যাপারে কি কথা প্রচলিত আছে। সেটা হচ্ছে শেওড়া, তাল,
দেবদারু, বেল, অশ্বত্থ প্রভৃতি গাছে একটি দুটি ভূতের দেখা পেতে পারেন, কিন্তু বেশি সংখ্যায় ভূত দর্শনের অভিলাষ থাকলে আপনাকে যেতে হবে বিজন বনে, তেপান্তরে কিংবা ভূষণ্ডির মাঠে। এই ছিল ঘটনা। মানে এরপরে ঘটনা আছে, ঘটনাগুলো আমি আরেকটা এরপরে খুব চমৎকার একটা ঘটনা বলবো। আমি চলে যাচ্ছি ঘটনায়। ফারদিন আলম অপূর্ব তিনি লিখছেন যে আমি যে স্টোরিটি বলছি সেটা আমার সাথে ঘটেছিল কয়েক বছর আগে। আমি তখন বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে আমরা 1 সপ্তাহের মতো ছিলাম একটা বাংলোতে। বাংলোটার নাম আর লিখলাম না। তো প্রায় একদিন প্রায় রাতে 2টার দিকে 2টা থেকে 2:30টার মাঝে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। তখন আমি রাতে উঠে আমি গ্লাসে পানি ঢালতে লাগলাম। বাহিরের থেকে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি এতটা কেয়ার করলাম না। আমি আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু কেন যেন আমার ঘুম আসছিল না। আমার ভীষণ গরম লাগছিল ও তাই আমি জানালাটা খোলার জন্য উঠলাম এবং আগেই বলে নিলাম যে জানালাটার পাশে ঘন জঙ্গল ছিল। তো আমি যখন জানালাটা খুললাম তখন আমি একটা আর্তনাদের শব্দ পেলাম। আমার রুমটার মধ্যে একটা বাহিরে যাওয়ার দরজা ছিল। তো আমি ব্যাপারটা দেখার জন্য বাহিরে গেলাম। আমি দেখলাম আমার জানালাটার পাশে একটা বয়স্ক লোক বসে আর্তনাদ করছে। তো তাকে সাহায্য করার জন্য আমি তার সামনে গেলাম এবং তাকে আওয়াজ দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করল না। আমি তার সামনে এগিয়ে গেলাম ও তাকে স্পর্শ করলাম। তখন সে উঠে ঘন জঙ্গলের দিকে খোঁড়াতে এগোতে লাগলো এবং আমি তাকে পেছন থেকে দেখলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করল না, বরং আরো গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলো। সে কিছু গভীরে যাওয়ার পর আমাকে ইশারা করলো সেখানে আসার জন্য। তখন আমি সেখানে এগোলাম এবং সে আমাকে আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখালো। আমি সেখানে তাকালাম এবং আমি দেখলাম যে একটি বৃদ্ধ লোকের লাশ সেখানে পড়ে আছে। অবাক কাণ্ড এই যে লোকটা, এটা যে খুবই অবাক একটা ব্যাপার যে আমি এতক্ষণ সাহায্য করার চেষ্টা করছিলাম যে লোকটাকে, তার চেহারা ও লাশটির চেহারা একদম হুবহু একই রকম। আমি তার দিকে আবার ফিরে তাকালাম এবং দেখলাম যে সে নেই এবং সেখানটাতে আমি তারপর ভয়ে চিৎকার দিয়ে আমাদের বাংলোর কাছে দৌড়ে গেলাম এবং রুমে ঢুকে আমার জ্ঞান হারালাম। আচ্ছা, লিখেছেন আপনি তিনি অনেক যেভাবে লিখেছেন সেটা পড়া খুবই ডিফিকাল্ট। আমি ঘটনাটা বলি বরং, যে উনি বলছেন যে উনি ওনার বাংলোতে ছিলেন এবং জানালা খুলে দেখলেন যে একজন বয়স্ক লোক, সেই বয়স্ক লোকটাকে দেখে তিনি প্রথমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এবং বয়স্ক লোকটা তাকে যেটা বললেন সেটা হচ্ছে যে ইশারা জঙ্গলের দিকে চলে গেলেন এবং গভীর জঙ্গলে গিয়ে তাকে ইশারায় কাছে ডাকলেন। এবং কাছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে উনি ইশারা করে একটা ডেড বডি দেখালেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা যে এই ভদ্রলোক, তার চেহারা যেমন ডেড বডির চেহারা ছিল অবিকল সেই রকম। এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে সেখানে তার থাকার কথাও না, ভয়ে তিনি দৌড় দিয়ে সেখান থেকে চলে এসেছিলেন এবং পরের দিন সকালবেলায় তিনি তার যে সমস্ত চারপাশের লোকজন ছিল তাদের সবাইকে বলেছিলেন যে এরকম ঘটনা, এবং তারা সেখানে গিয়েছিলেন, যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে সবাই মিলে লোকজন সাথে নিয়ে তারা দেখেছিলেন এবং গিয়ে দেখলেন যে হ্যাঁ, পরের দিন সকালবেলায় সেখানে যাওয়ার পরেও দেখা গেল যে সেই বৃদ্ধ লোকটি সেখানে পড়ে আছে এবং পুলিশকে তারপর ইনফর্ম করা হয়েছিল এবং পুলিশ কিছু ইনভেস্টিগেশনের পর লাশটি নিয়ে চলে গিয়েছিল। এই ছিল ঘটনা। আমি নেক্সট এক্সপেরিয়েন্সে চলে যাচ্ছি এবং এটি আমাকে পাঠিয়েছেন আরো একজন। তার ঘটনাটা আমি পড়ছি। লিখছেন আমাকে, প্রিয় রাসেল ভাইয়া, আপনি নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আমার বন্ধুর সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা বর্ষাকালের এক রাত, ঘড়িতে সময় প্রায় 11:30। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমার এক বন্ধু সেদিন তাদের বাসায় সম্পূর্ণ একা। একটু জানিয়ে নিই, ওর মা 1 সপ্তাহ হয় সেই বাসাটায় গিয়ে উঠেছিল। বাসাটা ছিল 6 তলা, ওরা থাকতো 5ম তলায়। বাসাটার 4 তলায় থাকতো বাড়িওয়ালারা এবং সবার উপরের তলাটা ছিল খালি।
যা হোক, বৃষ্টির কারণে হয়তো সেই সময়টা লোডশেডিং চলছিল। আমার বন্ধুটি মোমের আলোয় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। বাইরে তখন বৃষ্টি কমেনি এবং বোধহয় আরো খানিকটা বেড়েছে। খানিক বাদে ওরা হঠাৎ করেই ওর ঘুম ভেঙে যায়। কেন ভাঙে তা বলতে পারে না। ঘড়িতে সময়টা তখন রাত 2:10। ওর ঘুম আসে না, আর তাই ও শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতে থাকে। হঠাৎ সে তার ঘরের পাশে খাবার ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। খুটখাট কিছু আওয়াজ অনবরত হতে থাকে, যেন কেউ সেখানে বসে খাচ্ছে। অথচ ও ছাড়া পুরো ফ্ল্যাটে দ্বিতীয় কোনো মানুষ ছিল না। ও একটু ভয় পায়, তবে মনকে প্রবোধ দেয় এই ভেবে যে রাতের বেলায় এমন শব্দ হতেই পারে, ভয়ের কিছু নেই। শব্দগুলো তখনও চলছিল এবং একসময় তা স্পষ্ট শুনতে পেল সে। কেউ একজন জগ থেকে গ্লাসে পানি ঢালছে এবং 6-7 সেকেন্ড পর গ্লাসটি টেবিলে রাখার আওয়াজও পেল, যেন সত্যি কেউ পানি খেল। এবার আমার বন্ধুটি সত্যি প্রচন্ড ভয় পেয়ে যায়। রাত 2টার পর খালি বাসায় তার ঘুম ভেঙে গিয়ে পাশের ঘরেই এমন স্পষ্ট খাওয়া দাওয়ার শব্দ পেলে অতি সাহসীরও কি হাল হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। যা হোক, সে সাহস করে শোয়া থেকে উঠে বসে। ভেবে পায় না কি করবে। ঘরে চোর ঢোকে এবং ঘরে চোর ঢোকার যদি কোনো সম্ভাবনাই ছিল না, তবুও তার মনে ক্ষীণ আশঙ্কা জেগেছিল এবং ক্ষীণ আশঙ্কা জাগে সেটি যে চোর হয়তো ঢুকতে পারে, হয়তো ভয় কাটানোর জন্যই। তবু সে আল্লাহর নাম নিয়ে পা টিপে দরজার কাছে গিয়ে খাবার ঘরে উঁকি দেয়। তখন আর শব্দ নেই। মোমবাতি জেলে নিয়ে সে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়। না, কিছু নেই। খাবার টেবিলটাও একদম খালি, শুধু 2টো গ্লাস এবং 2টো গ্লাস আছে সেখানে। সে হতবাক হয়ে যায়। অলৌকিক কিছুর ভয় তাকে পেয়ে বসে। সে কোনো মতে গিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় আসল সমস্যা। সে স্পষ্ট শুনতে পায় তাদের ওপরের ফ্ল্যাটে কিছু একটা হাঁটছে। পায়ের আওয়াজটা থেমে থেমে হচ্ছে এবং দেয়ালে আঁচড় কাটলে আর হাত দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কাউকে আটকে রাখা হয়েছে ওই ফ্ল্যাটে। সে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ওপরতলাটা ছিল পুরোটাই খালি। বন্ধুটি নিজেকে আর বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার মোবাইলে রাতের ওই ঘটনাটা SMS এ লিখে সেভ করে রাখে। ভাবে যে পুরো ব্যাপারটা হয়তো তার হ্যালুসিনেশন বা নাইটমেয়ার কিনা, তা সকালে সেই SMS দিয়ে প্রমাণ পাওয়া যাবে। সে ঘুমানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না, কারণ আওয়াজের মাত্রা আরো তীব্র হতে থাকে, সঙ্গে তার ভয় আরো বাড়তে থাকে। তাই সে অস্থির হয়ে ফোন করে তার মাকে, যিনি ওই সময় গ্রামে ছিলেন। সব শুনে আন্টি সম্ভবত বিশ্বাস করেন নাই এবং তাকে সাহস দেওয়ার জন্য বললেন যে তুমি একটু ওপরে যাও বা কোথা থেকে ঘুরে আসো, ছাদে যাও বা কোন জায়গা থেকে ঘুরে আসো, একটু ভালো লাগবে। মায়ের কথায় সাহস ফিরে পায় সে। একটা টর্চ আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। তখন সময় রাত 3টার মতো হবে। বৃষ্টি হালকা থেমে এসেছে, আওয়াজ একদমই নেই। সে যখন কিছু না ভেবেই সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজাটার কাছে যায় এবং টর্চটা জেলে দরজায় দাঁড়িয়েই পুরো ছাদটা দেখে। হঠাৎ ছাদের একটা কোণায় তার চোখ আটকে যায়। সে দেখে কেউ একজন এত রাতে এত বৃষ্টিতেও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিতে আবছা বোঝা যাচ্ছিল যে ওখানে কেউ আছে। বন্ধুটির একবারও ওই জিনিসটির অদ্ভুত বা ভয়ের ব্যাপারটা খেয়াল হলো না, খুব স্বাভাবিকভাবে নিল সে। তার মনে হলো যাক, এতক্ষণ পর একজন মানুষের দেখা পাওয়া গেল। সে ছাতা খুলে ছাদে ঢুকে পেছন থেকে তার দিকে এগিয়ে গেল এবং দেখলো 16-17 বছর বয়সী খুব চিকন একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে ছিল বন্ধুটির দিক থেকে উল্টো দিক ঘুরে। তাই চেহারা না দেখা গেলেও বোঝা গেল তার শরীর এবং পরনের সাদা ফতুয়া আর পাজামাটা সম্পূর্ণ ভেজা। সে কোনো নড়াচড়াই করছিল না, এমনকি ছাদে দ্বিতীয় কারো উপস্থিতি পেয়েও না। তাই আমার বন্ধুটি আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, এই ছেলে, এত রাতে ছাদে উঠে বৃষ্টিতে ভিজছ কেন? কোথায় থাকো তুমি? বন্ধুটি বোধহয় খানিকটা ভয় পেয়ে নার্ভাস হয়েই এত প্রশ্ন জিজ্ঞেস করে বসে এবং কারণ ততক্ষণে ব্যাপারটা বেশ অস্বাভাবিক সেটা সে বুঝতে শুরু করেছে। ততক্ষণে ছেলেটিও ঘুরে দাঁড়িয়েছে এবং চোখ দুটো ছিল তার কোটরে ঢুকে থাকা, কিন্তু বড় বেশি উজ্জ্বল। মুখটা ছিল রক্তশূন্য, ফ্যাকাশে। সে বন্ধুটির দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, এটা আমারই বাড়ি, আমি এখানে থাকি।
কিন্তু সেই মুহূর্তে যা হলো তা মনে হয় মাঝরাতে বৃষ্টিতে একা দাঁড়িয়ে থেকে সহ্য করার ক্ষমতা কারো নেই। কথা শেষ করেই ছেলেটি নিজেকে এলিয়ে দেয় ছাদের বাইরে, অর্থাৎ সে ছাদ থেকে নিজ ইচ্ছায় নিজেকে ফেলে দেয় নিচে। ভয় আর আতঙ্কের শেষ সীমানায় পৌঁছে যায় আমার বন্ধুটি এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তার আগে সে চিৎকার করেছিল কিনা সেটি তার মনে নাই। সকালে তার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফিরে সে নিজেকে আবিষ্কার করে তার শোবার ঘরের বিছানায়। চারপাশে বাড়িওয়ালাদের পরিবারের লোকজন, পুরো বাড়ির আরো কিছু লোকজন তাকে ঘিরে রয়েছে। বন্ধুটি পাগলের মতো চিৎকার করে আর বলে, ছেলেটি কি মরে গেছে, তোমরা ওকে বাঁচাও। সবাই জানতে চায় কেন সে এত রাতে ছাদে গিয়েছিল আর কি বা হয়েছিল। আর সবচেয়ে অবাক হয়ে বাড়িওয়ালা প্রশ্ন করল, কোন ছেলে? সে সব ঘটনা খুলে বলে এবং ছেলেটির বিবরণও দেয় সবাইকে। সব শুনে বাড়িওয়ালা আন্টি কান্নায় ভেঙে পড়েন। সবাই এই ঘটনায় খুবই অবাক হয়। অবশেষে জানা যায় ছাদে ওর দেখা সেই ছেলেটি ছিল বাড়িওয়ালা আন্টির 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে। তবে তাকে সামনাসামনি আবার দেখার কথা সবার কাছে অবিশ্বাস্য ঠেকে, কারণ ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন। বয়স ছিল তার 17। অতিরিক্ত পাগলামির কারণে তাকে বেশিরভাগ সময় 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বন্দী করে রাখা হতো। বছর 2 আগে এক রাতে দরজা খোলা পেয়ে সে ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এরপর থেকেই 6ষ্ঠ তলায় অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কেউ থাকতে পারত না, কারণ অনেক বাজে এক্সপিরিয়েন্স হতো ভাড়াটিয়াদের। একবার একটি পরিবার ভাড়া আসলেও তাদের 14-15 বছর বয়সী একটি ছেলের সাথে কিছু একটা হয় যাতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অপ্রাকৃত বা আদিভৌতিক যাই বলা হোক না কেন, এই ঘটনাটি গ্রহণযোগ্য ব্যাখ্যা আমার জানা নেই। না আমার বন্ধু ছেলেটিকে চিনত না এই বাড়ির কোনো ঘটনা সে জানত। তবে হয়তো প্রকৃতির কোনো অজানা খেয়ালই আবার ঘটনাটিকে ফিরিয়ে এনেছিল। শরীর ধ্বংস হয়ে গেছে, আত্মার নেই। মৃত্যুর পরেও হয়তো মৃত সেই মানুষটির আত্মা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। ছেলেটির আত্মাও হয়তো সবাইকে তার কথা ফের স্মরণ করিয়ে দিচ্ছিল এমন একটা ঘটনার মধ্যে দিয়ে। এবং তারপরে তিনি লিখেছেন, এই হচ্ছে ঘটনাটা এখানে শেষ। আমরা আপাতত ঘটনায় যাচ্ছি। লিখেছেন আমাদেরকে যে, আসসালামু আলাইকুম, আমার নাম মান্নি জাহান, মানে এটা কি মুন্নি হবে কিনা আমি ঠিক জানি না। এবং তিনি বলেছেন যে আমার বয়স 30 বছর, আমি ফকিরাপুল থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। এটার মাঝে বিন্দু পরিমাণ মিথ্যে, ভুল কিংবা বানোয়াট কিছু নেই। ঘটনাটা আপনাদের কতটুকু নাড়া দিবে জানি না, কিন্তু আমি এখনো ভুলতে পারি না। মনে পড়লে অসম্ভব ভয় লাগে। ঘটনাটা ঢাকা মেডিকেল নিয়ে। ঢাকা মেডিকেলে কেউ আছে শুনলে আমি আজও দেখতে যেতে সাহস পাই না। বাসায় একজন লজিং টিচার ছিলেন এবং ক্লাস 6 থেকেই তিনি আমাদের পড়াতেন। সম্পর্কে তিনি আমাদের চাচা, গরিব ছিলেন। ঢাকাতে ওঠার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না। তার এক ভাইয়ের ছেলে 10-12 বছর হবে। সে সাইকেল চালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে অসুস্থ হয়ে যায়। তাকে ঢাকাতে নিয়ে আসা হয় এবং আমরাই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। প্রথম দিনে তার অবস্থা ভালো ছিল না। এরপর তার কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যায় এবং তিনি বলছেন যে আমি আর আমার ভাই বাচ্চাটাকে দেখতে চাই। রাত 10টার দিকে রওনা দিই আমরা। বাচ্চাটার অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকক্ষণ স্টে করলাম। রাত তখন প্রায় 2:30 এবং যখন রাত অলমোস্ট 2টা, তখন আমার ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়, কিন্তু কোন দিক দিয়ে ওয়াশরুম এবং কাকে জিজ্ঞেস করব কিছুই চিনতে পারছিলাম না। হসপিটালের একজন কর্মীকে দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, বাথরুমটা কোন দিকে? সে আমাকে হাতের ইশারায় একটা দিক দেখিয়ে দিল। তো আমি একাই বাথরুমের দিকে গেলাম। বাথরুমে যেতে হবে একটা ওয়ার্ডের ভেতর দিয়ে। ওয়ার্ডটির ভেতর আমি দেখতে লাগলাম যে বিরাট বড় একটা রুম, হল রুম বলা চলে, এবং পুরোটা রুম ভর্তি পেশেন্ট। রুমের প্রতিটি বেডে পেশেন্ট আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে। আমি সবার দিকে একটু একটু তাকালাম, দেখলাম আমার দিকেও কেউ কেউ তাকিয়ে আছে এবং আমি তাদের মাঝ দিয়ে সোজাসুজি বাথরুমের সামনে গেলাম। গিয়ে দেখলাম এত রাতেও বেশ বিজি ওয়াশরুমটা, কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে। আমি যেতে পারছি না। আমি 3-4 মিনিট ওয়েট করলাম বাইরে দাঁড়িয়ে। তাদের প্রত্যেকের চেহারা কেমন যেন ফ্যাকাশে, মনে হয় শরীরে রক্ত নেই। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। আমিও কোনো কথা না বলে একসময় বাথরুমে গেলাম এবং 2 মিনিট পর বের হয়ে আসলাম। বাইরের দিকে এসে
একজন হসপিটালের সুইপারের সাথে আমার দেখা হয়, এবং দেখা হওয়ার পরপরই আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, এতগুলো পেশেন্ট ঘুমিয়ে আছে, লাইটগুলো জ্বালানো কেন? সবগুলো লাইট জ্বলছে, 7-8টা টিউব লাইট হবে প্রায় জ্বলে আছে, এগুলো নিভিয়ে রাখলেই তো পারেন। উনি আমাকে বললেন, এরা তো পেশেন্ট না, এগুলি তো সব লাশ। ভয়ে আমার হাত পা শীতল হয়ে গেল। এরা সব লাশ। আমি ডান দিকে বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আমার ডান পাশে একটা কর্নারে ছোট্ট একটা বাচ্চাদের অনেক লাশ সাদা চাদর দিয়ে মুড়িয়ে স্তূপ করে রাখা হয়েছে। আমি আমার পা বাড়াতে সাহস পেলাম না, আমি থমকে রইলাম আর তাকে বললাম যে এইদিকে বাথরুম, কথাটা কমপ্লিট করতে পারলাম না। সে আমাকে বলল, এদিকে কোনো বাথরুম নেই, এটা তো লাশের ঘর, আপনি ওই দিকে সোজা চলে যান। আমি তো অলরেডি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেছি। আমি তাহলে কোথায় গিয়েছিলাম? কাদের দেখলাম? নিজে গিয়েছিলাম নাকি আমাকে কেউ নিয়ে গিয়েছিল? আমি দৌড়ে পেশেন্টের কাছে ফিরে আসলাম। কোন ওয়ার্ডে কোথায় কিভাবে গিয়েছিলাম কিচ্ছু দেখতে কিছুই আমি মেলাতে পারলাম না। আমি জানি আমি ভুল দেখিনি, তবে এটা কি ছিল এখনো আমার মনে হয় যে আসলে কি এটা সত্যি নাকি মিথ্যা, এরকম একটা কথা দিয়ে তিনি শেষ করেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি পড়তে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই টাটা।